নমস্কার। সবসময় টিভির লাইভ স্ট্রিমিং এ রবিবারের আড্ডার রবিবারে আমরা আজকে পৌঁছে গেছি বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিটের লাইব্রেরিতে। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন, আজকের আড্ডাটা সম্পর্কে আপনাদের একটুখানি আগেই বলে রাখি, তারপর আমি সবার সাথে পরিচয়টা করিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল। মুর্শিদাবাদ জেলা ইতিহাসে কিন্তু ভরপুর। ভরপুর শব্দটা আমি কেন চয়ন করলাম সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন। মুর্শিদাবাদ আর ইতিহাস ঠিক যেন সমান যে চিহ্নটা দেওয়া হয় না, সেটা দিয়ে আমরা বলতে পারি মুর্শিদাবাদের ইতিহাসের সেকাল একাল বা ভবিষ্যৎ, মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে পর্যটন, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের আড্ডাটা কিন্তু এক্কেবারে জমে উঠবে। আর এই আড্ডায় আজকে অংশগ্রহণ করছেন মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের একজন অন্যতম উদ্যোক্তা এবং যিনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়ামের কিউরেটরও, অরিন্দম রায় আমার ডান দিকে রয়েছেন। তার আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই, তার কাছে আসবো। এবং আমার বাঁ দিকে রয়েছে গোল্ডেন রিট্রিট এই হোটেলস গ্রুপের গ্রুপ ম্যানেজার সৈকত পড়াল। নমস্কার আপনাদের সবাইকে, এবং স্যারকে অনেক অনেক স্বাগত, গোল্ডেন রিট্রিটে ম্যাডামকেও। মানে স্যার প্রথমবার আমাদের আড্ডায়, বাট আমাদের কিন্তু এই আড্ডাটা মানে এটা আমাদের একটা অক্সিজেন, জানেন তো আমাদের। এবং সমগ্র বহরমপুরবাসীকে সঙ্গে নিয়ে প্রতি রোববার, যেমন আপনি জানেন যে আড্ডা ছাড়া, যেমন ম্যাডাম খুব সুন্দর বললেন যে ইতিহাস ইকুয়াল টু মুর্শিদাবাদ বহরমপুর, সেরকম কিন্তু আড্ডা ইকুয়াল টু বাঙালি বা বাঙালি ইকুয়াল টু আড্ডা। এবং সেটা কিন্তু অন্তঃসার শূন্য আড্ডা না, সেই আড্ডার একটা বিষয়বস্তু আছে, মানে আষাঢ়ে গল্প নিয়ে আড্ডা না। এবং সেটা প্রতি রোববারে আমরা একটু অক্সিজেন নেবার জন্য মেরে থাকি বিভিন্ন বিষয়। কখনো প্রথিতযশা শিল্পীরা আসেন গোল্ডেন রিট্রিট হোটেলে, তাদের সঙ্গে আড্ডা মারা হয়। কখনো গায়ক গায়িকারা আসেন, কবিরা আসেন। তো আজকে আপনাকে পেয়ে আপনারা অত্যন্ত খুশি এবং অনেক কিছু জানতে পারবো। আজকের আড্ডাটা খুবই ভালো জমবে আমার মনে হচ্ছে। এবং সেখান থেকেই শুরু করা যাক আজকের আড্ডা। এবং আজকের আড্ডায় মানে আমরা এমন একটা জায়গায় বসে আছি, বহরমপুর, মুর্শিদাবাদের অন্তর্গত বহরমপুরে। সদর শহর মুর্শিদাবাদের বলা যায়। তো মুর্শিদাবাদ মানে ইতিহাস। মানে কলকাতা হয়ে ওঠার আগেই, অনেক আগে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হয়ে উঠেছিল, মানে ব্রিটিশ কলোনি। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, যেখান থেকে বাংলা, বিহার, উড়িষ্যা কন্ট্রোল হতো নবাবদের হাত ধরে। এবং আমি যেটা শুনেছি, মানে মুঘল মসনদ কিন্তু বিরাট ইম্পর্টেন্স পেত মুর্শিদাবাদের মুর্শিদ কুলি বা আলীবর্দী, এদের খুব একটা ইম্পর্টেন্স ছিল মোগল দরবারে। যেহেতু সোনার বাংলা, এখান থেকে রাজস্বটা খুব বেশি যেত। মানে সব জায়গায় তখনকার দিনে ওই এই যেটা এখন ডোনাল্ড ট্রাম্প লাগাচ্ছেন, ওই ওই জিনিসটা তো তখনও ছিল। তো এখান থেকে সেটা খুব বেশি পরিমাণে যেত, যেহেতু খুব উর্বর জমি এবং সুজলা সুফলা। সেক্ষেত্রে তখনকার দিনেও আমি শুনেছি যে ভারতীয় এই মানে পলিটিক্সে বা ওই সময়ের যে পলিটিক্স বা রাজনীতি ছিল, মুর্শিদাবাদের কিন্তু খুব গুরুত্ব ছিল। এবং যেহেতু বাংলা, বিহার, উড়িষ্যা 3 জায়গা কন্ট্রোল হতো মুর্শিদাবাদ থেকে। তো এই নিয়ে আপনার মুখ থেকে প্রথমে কিছু একটু আমরা জানতে চাই। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তা চ্যানেলকে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা বিষয় নিয়ে। মানে আমি খুব একটা দেখিনি যে একটা হোটেলে প্রতিদিন এরকম আড্ডা হচ্ছে, একটা মিডিয়া টেলিকাস্ট হচ্ছে এইরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা খুব রেলিভেন্ট টপিক আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে। তো কি বলুন তো, আমি আড্ডাটা মারি কারণ কারণ বরাবরই না গোল্ডেন রিট্রিট শুধু যে হোটেল শিল্প বা হোটেল ব্যবসার দিকে তো ধ্যান দিতেই হবে, এটি এত বড় এস্টাবলিশমেন্ট, এত লোকের কর্মসংস্থান বহরমপুরের বুকে। তাছাড়া আমাদের যে কিছু সোশ্যাল কর্তব্য আছে, সামাজিক কর্তব্য যেটা বলে, এবং সেইগুলো মাথায় রেখেই এই যে আড্ডাগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এবং এই চ্যানেলের মাধ্যমে রাজীব বাবুর হাত ধরে, ম্যাডামের হাত ধরে সারা বহরমপুরবাসী বা মুর্শিদাবাদবাসী অনেক কিছু নতুন জানতে পারে। সেটারই বা দাম কম কি, ওই জন্য আমরা এই রোববারে একটু টাইম বের করে আড্ডায় মেতে উঠি, ঠিক না ম্যাডাম? আমরা এটা করি। একদমই, কারণ আড্ডা মানে বাঙালিদের, যেহেতু বাঙালিদের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত একদম একদম। আড্ডা, কিন্তু সেই এবং আড্ডা তো শুধু প্রথমে আমি যেটা টিএনপিসি না বা না এর না, মধ্যে একদম নয়। না। এবং আড্ডা এমন ভাবে মারা উচিত যেটা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি, অনেক exactly, বিষয়, মানে অনেক কিছু বাঙালির আড্ডা জানতে মানে পারি। বরাবরই অন্তঃশ্বাস শূন্য, সেটা যেটা আমি বলেছিলাম যে সেই রোমান কলোসিয়ামের আড্ডা থেকে আজকের আমাদের এই গোল্ডেন রিট্রিটের রোববারের বিকেলের আড্ডা। তো প্রত্যেকটার বিষয়েরই একটা, মানে প্রত্যেকটা আড্ডার একটা সারমর্ম আছে। তো যেটা আপনি বলছিলেন।
প্রথমে আমি আরেকটা কথা আমি বলবো যে আড্ডার যখন প্রসঙ্গটা এলো, আমি তো ইতিহাসটা নিয়ে বলবো যে মুর্শিদাবাদের ইতিহাসের যে বিষয়টা, যে মুর্শিদাবাদের আরেকটা শব্দের একটা সমার্থক ইতিহাস, ঐতিহ্য, অতীত। কিন্তু এই যে আড্ডা, আমরা একটা ইতিহাস উৎসব মাঝখানে করলাম, সেখানেও কিন্তু ইতিহাসে আড্ডা বলে কতগুলো জায়গা রেখেছিলাম। তাহলে হ্যাঁ, আমরা আড্ডাটা সবাই বঙ্গবাসী দেখেছিল ওয়াইএম এর মাঠে ওয়াইমের আপনাদের মাঠে একটা বিরাট ইয়ে হচ্ছিল। মুর্শিদাবাদ হুম ইতিহাস হুম উৎসব, হুম মুর্শিদাবাদ ইতিহাস উৎসব, কারণ আড্ডাটা খুব, এর ইতিহাস নিয়েও একটা আলাদা আড্ডা মারা যায়, সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি না। তবে মুর্শিদাবাদে ফিরে আসি। মুর্শিদাবাদের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মুর্শিদাবাদের ইতিহাস অতীত, বর্তমান এবং মধ্যযুগ, সবটাই, মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি, তিনটে যুগকে এই এই ইয়ে মানে মুর্শিদাবাদের ইতিহাস কভার করে। তিনটে যুগকে যদি আমরা এইভাবেও দেখি, প্রাগৈতিহাসিক যুগ, সেই সময়কালেরও কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাস এই জেলার মাটিতে ছড়িয়ে হুম। আছে, মানে এই ভূখণ্ডে ছড়িয়ে মানে আছে। সে নবাবী আমলেরও আগে, অনেক আগে। অনেক আগে, সে গুপ্ত যুগ, মৌর্য সাম্রাজ্য, ওই সময়কার। আপনাকে এই উদাহরণটা আমি যদি টানি, প্রথমেই যদি আমি ছোট্ট করে সরলীকরণ করে বলি, মুর্শিদাবাদের এই ভূখণ্ডটা তিনটে সাম্রাজ্যের রাজধানী ছিল। আচ্ছা। তিনটে সাম্রাজ্যের রাজধানী এই ভূখণ্ডের মধ্যে ছড়িয়ে আছে। হুম বাংলার স্বাধীন সার্বভৌম রাজা, প্রথম স্বাধীন এবং সার্বভৌম বাংলার যিনি রাজা, রাজা শশাঙ্ক, হুম হুম, তার রাজধানী কর্ণসুবর্ণ এই মাটিতে, আচ্ছা এই মুর্শিদাবাদ জেলার ভূখণ্ডে। আচ্ছা। সেই যে সূচনা, এটা কিন্তু গোটা বঙ্গদেশের কথা বলছি। এবং সেই যে শশাঙ্কের যে রাজধানীর যে এরিয়া, যদি তার জিওগ্রাফিক্যাল মানচিত্র দেখেন, তাহলে সে বিশাল মানচিত্র, হুম। মানে বাংলা, বিহার, উড়িষ্যা, ওদিকে আসাম, ওদিকে চট্টগ্রাম, মানে সমস্ত ভূখণ্ডের রাজধানী হচ্ছে এই কর্ণসুবর্ণ, আপনার এই ভূখণ্ডে। এই শুরু। মানে এই কর্ণ সুবর্ণের থ্রু দিয়ে তখনই এত বড় ভারতের এতগুলো এরিয়া বললেন, মানে তদানীন্তন মানে অবিভক্ত ভারত, যার মধ্যে বাংলাদেশের প্রায় পুরোটা প্লাস ভারতেরও প্রায় অর্ধেকই বলছেন এখান থেকে কন্ট্রোল হতো, অ্যাপার্ট ফ্রম দক্ষিণ ভারত। মানে এই যে জায়গাটা না, এটা একটা সূচনা করছেন এত বড় বিস্তৃত জায়গাতে হুম মুর্শিদাবাদ থেকে। হুম তার কিছুকাল পরে যখন পাল সাম্রাজ্য এলো, হুম হুম, সেই পাল সাম্রাজ্যের 100 বছরের রাজধানী মহিপালনগর, সাগরদিঘি, আচ্ছা। 100 বছরের রাজধানী এই ভূখণ্ডে। তার পরবর্তীতে এলো বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, হুম, সেটা হচ্ছে এইখানে আমাদের লালবাগ শহর, বা বর্তমান মুর্শিদাবাদ শহর বা লালবাগ শহর। তাই তিনটে সাম্রাজ্যের যেখানে রাজধানী হয় যে জেলায়, ইতিহাসের দিক থেকে তার গুরুত্বটা কতটা, নতুন করে বলার কিছু নেই। এছাড়াও দেশি বিদেশি বহু ইতিহাসের সঙ্গে জুড়ে আছে। হুম, ডাচেদের ইতিহাস আছে, ফ্রেঞ্চ বা ফরাসিদের ইতিহাস আছে, ফরাসডাঙ্গা, তাদের কুঠি ছিল, প্রত্যেকে বাণিজ্য কুঠি স্থাপন করে এখানে করেছে। তারপর আর্মেনিয়ামদের আছে, ব্রিটিশদের আছে। মানে আমরা সাধারণ মানুষেরা খালি ওই ব্রিটিশ এখান থেকে ওই পলাশির যুদ্ধ, ওই সিরাজকে হারিয়ে দেওয়া, এইসব নিয়ে বেশি কথা বলতে থাকি, কিন্তু এত যে একটা রিচ হিস্ট্রি আছে মুর্শিদাবাদের, তো সেটা কিন্তু আমরা জানতাম না। তো মানে মানে শুনে আমাদের মানে অবাক হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। মানে বরাবরই মুর্শিদাবাদের এটা ছিল যে মানে মুর্শিদাবাদ কিন্তু বরাবরই ভারতকে কন্ট্রোল করে এসছে, সে 500 বছর আগে, 200 বছর আগে বা এখন, মানে এখনো মুর্শিদাবাদের মধ্যে মানে সেই মানে যেটাকে আমরা বলি জেনেটিক্যালি থেকে যাওয়া, মানে ভারতকে কন্ট্রোল করা। একদম। আমি সৈকত বাবুর কথার খেই ধরেই বলবো যে সবার কাছেই না, মানে মুর্শিদাবাদের বাইরে যারা থাকেন সাধারণত, বা গোটা ভারতবাসীর কাছেই মুর্শিদাবাদ মানেই শুধু হাজারদুয়ারি। শুধু এটাই কেন, মানে হাজারদুয়ারির বাইরেও তো মুর্শিদাবাদের যে কালচারাল ব্যাপারটা এতটা রিচ, ইতিহাসের এতটা সমৃদ্ধি, মুর্শিদাবাদে যেটা লক্ষ্য করা যায়, এটা এতটা মানে পিছিয়ে মানে গেছে কেন, ম্যাডাম, লোকের কাছে কেন হ্যাঁ, আমার ওনার কাছে পৌঁছচ্ছে না অনেক এটা? অভিযোগ যে এত রিচ মুর্শিদাবাদ, এত রিচ, হুম। কিন্তু মুর্শিদাবাদের ট্যুরিজম যেটা বলে, মানে আজকের সমাজে তো শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকলে হবে না, ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকতার দরকার, তার জন্য অর্থের দরকার, এবং তার জন্য ট্যুরিজমের ফ্লারিশনেসের দরকার। বাংলার প্রতিটা জেলায় ট্যুরিজম ছড়িয়ে আছে, আমরা বাঁকুড়া, বিষ্ণুপুরে দেখেছি, বীরভূমে দেখেছি, সব জায়গায় বিভিন্ন ধরনের ইতিহাস, কিন্তু মুর্শিদাবাদের যে এত রিচ ইতিহাস, এত কালচার, আমরা যদি খুব ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্টলি বলি, সেই নিয়ে কিন্তু কোনো কালচার হয় না, মানে আহ, ভারতে তো ছেড়ে দিন, পশ্চিমবঙ্গেও আমরা এই যেটা ম্যাডাম বললেন যে মুর্শিদাবাদ মানে চল হাজারদুয়ারি দেখে আসি, খুব ধরনের মতিঝিল, ওই কিছু রাজবাড়ি, বাস। কিন্তু মুর্শিদাবাদের যে ইতিহাস, তার যে আর্কাইভ, এগুলো হলে তো মানে ট্যুরিজমের ভয়ঙ্কর একটা উন্নতি হয়, এবং সে দিয়ে হোটেল শিল্প ফ্লারিশ হয়।
যে প্রথম ম্যাডাম যে প্রশ্নটা প্রথম বললেন, যে বিষয়টাকে উত্থাপন করলেন, খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। মুর্শিদাবাদ মানে আমরা শুধুই ভাবি হাজারদুয়ারি, এবং ঘটনাও তাই। যত টুরিস্ট আসে তার 95% কিন্তু হাজারদুয়ারি টানেই আসে। এবার প্রশ্নটা হচ্ছে, হাজারদুয়ারি যেমন একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এছাড়া হাজারদুয়ারি ছাড়া মুর্শিদাবাদের ইতিহাসে যা পর্যটনে কনভার্ট করা যায়, পর্যটনের রূপ দেওয়া যায়, এরকম প্রচুর ইতিহাস জেলা জুড়ে ছড়িয়ে আছে। শুধুমাত্র লালবাগ শহরে নয়, লালবাগ শহর পার করেও আমরা যদি অনেকগুলো জায়গা দেখি, আমরা যদি সাব ডিভিশনাল জায়গাগুলো দেখি, প্রচুর ইতিহাস ছড়িয়ে আছে, যে ইতিহাসটাকে হাতিয়ার করে আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে পারি। এটা আমরা আগেও বলেছি, বারবার বলছি। যে আমাকে সাম্প্রতিককালে একটা মজার কথা, কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একজন বড় অফিসার একটা মজার কথা বলছিলেন যে অরিন্দমবাবু, এমন একটা বিষয় দেখুন, আপনাদের জেলায় এত হেরিটেজ সাইট ছড়িয়ে আছে, 21টা হেরিটেজ সাইটস এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করা সাইটস আছে এখানে। মানে ভারতবর্ষ খুব কম জেলাতে আছে, একটা জেলাতে 21টা সাইট, যেটা চায় সেটা ছিল আড্ডার অবিচ্ছেদ্য অঙ্গ, বাঙালির আড্ডা। তো এই চায়ের প্রসঙ্গ ধরেই আপনাকে বলি, আপনি যেটা বলছিলেন যে এত কিছু হেরিটেজ ছড়িয়ে আছে, ইভেন এখন স্থলপথ বলুন, রেলপথ বলুন, মুর্শিদাবাদ বা বহরমপুর, যেহেতু বহরমপুর মুর্শিদাবাদের এখন সদর শহর, খুব সুন্দরভাবে কিন্তু ওয়েল কানেক্টেড। এবং রেলপথেও নতুন নতুন রেলপথ এবং নতুন নতুন রেলের সঙ্গে সংযোগ হচ্ছে, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি। এবং এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ছিল না, এখানে অনেকটা ফ্লারিশ করেছে। এবং হোটেলের কথা যদি বলেন, আগে কিন্তু মুর্শিদাবাদে বা বহরমপুরে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার মতো যেরকম থাকার জায়গা ছিল, তারা হয়তো 1 নাইট কি 2 নাইট থেকে চলে যেতেন। কিন্তু আজকের দিনে এই গোল্ডেন রিট্রিটের মতো প্রপার্টি, ওই ইন্টারন্যাশনাল ফিচার্স নিয়ে, যেখানে বিদেশিরা এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা একটা প্যান ওয়ার্ল্ড বা প্যান ইন্ডিয়ার একটা 4 স্টার বা 5 স্টার প্রপার্টিতে যে ফেসিলিটি গুলো পাচ্ছেন, সেগুলো এখানে বসে পাচ্ছেন বহরমপুর মুর্শিদাবাদে। এবং এই জিনিসটা আস্তে আস্তে ফ্লারিশ করছে বহরমপুরে। এটাই একটা বক্তব্য ছিল যে মানে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ট্যুরিজমের ওপর কি কোনো কাজ হচ্ছে? না, আমি বলি আপনাকে, এটা নিয়ে কিন্তু একটা সময় ক্ষোভ ছিল বা আক্ষেপ ছিল, যে মুর্শিদাবাদে বহরমপুর সদর শহরে এখানে ভালো হোটেল না থাকার ফলে ভালো ভালো টুরিস্টরা, বাইরে থেকে যারা টুরিস্টরা, তারা আসা যাওয়া করতে চায় না, তারা থাকতে চায় না, এসে চলে যেতে চায়, এসব নানা রকম ছিল। সেই জায়গায় তো হোটেল ইন্ডাস্ট্রি অনেকটা ডেভেলপ করেছে, এবং ডেভেলপ করার চা না খেলে আড্ডা জমে। তো এবার এই যে ডেভেলপ করেছে, হোটেল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেছে, এর ফলে ট্যুরিজমের এফেক্ট অবশ্যই পড়বে, কারণ ট্যুরিজম অবশ্যই বাড়ছে, তার সঙ্গে কমিউনিকেশন অনেক বেড়েছে। তো এর ফলে এই যে হাজারদুয়ারি যেমন একটা গুরুত্বপূর্ণ সাইট, এছাড়া আমাদের লালগোলা আছে, আমাদের নিমতিতা জমিদার বাড়ি আছে, জেরুর মসজিদ আছে সাগরদিঘিতে, সোনারুন্দি রাজবাড়ি আছে, এই যে চারিদিকে। তারপরে আমরা তো বরানগর চারবাংলা টেম্পল তো সেরা পর্যটন যে তকমা পেয়েছে, ক্রিটেশন পেয়েছে। এইদিকে ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিটেশ্বরীর একটা স্কোপ আছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে, যেমন লালগোলার কথা এই কারণে বললাম, যে বন্দে মাতরম এত আলোচনা এত চর্চা, বন্দে মাতরমের যে গানের সঙ্গীতের রচনা স্থল, একটা তো আমাদের গবেষণা তো আমরা প্রমাণ করতে পেরেছি, একটা অংশ বঙ্কিমবাবু মুর্শিদাবাদের লালগোলা শহরে বসে তিনি এটা করেছেন, লালগোলাতে বসে এই বন্দে মাতরম সঙ্গীত লিখেছেন। যেখানে বন্দে মাতরমের মতো একটা সঙ্গীত যেই জায়গা থেকে রচনা হয়, সেটা তো একটা ইন্টারন্যাশনাল একটা সেন্টার হওয়ার কথা। সেক্ষেত্রে এই যে আপনার সঙ্গে যে আলোচনা হলো, যে গভীরতাটা ইতিহাসের বুঝতে পারছি, বহরমপুরের বা মুর্শিদাবাদের ইম্পর্টেন্স ট্যুরিজমের ওপরে, আপনাকে আমি মানে অনুরোধ করবো যে আমাদের সরকারের সঙ্গে কথা বলে এই ট্যুরিজমটাকে এখানে এগিয়ে আনা, বা এটাকে নিয়ে বিভিন্ন রকম আর্কাইভের দিকে যাওয়া, বা এটাকে সেমিনার করে লোককে জানানো। এবং আপনি যদি সেটা করেন, গোল্ডেন রিট্রিট সবসময় আপনার পাশে আছে। এই চেষ্টাটা কিন্তু আমরা করেছি। সাম্প্রতিক যে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে 130টা স্কুল কলেজে পাঠিয়েছি, সারা রাজ্য থেকে। জেলাতে 85% ছিল, তার বাইরে ছিল। আমাদের লক্ষ্যটা কিন্তু আমাদেরকে কিন্তু এই ইতিহাসটাকে রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে। অবশ্যই, কারণ আমরা একটা শহর যখন উন্নতি করে, তার জন্য রেভিনিউ দরকার। আপনি লোকাল টুরিস্ট নিয়ে, লোকাল টুরিস্টরা কিন্তু আপনাকে সেই রেভিনিউ দিতে পারবে। আপনি যেটা বলেছেন, আগেকার দিনে যখন শিল্প তার চরম শিখরে পৌঁছেছে, তার পৃষ্ঠপোষক ছিল সব রাজারা, তাই না? তখনকার দিন রাজতন্ত্রে। তা এখন সেই পৃষ্ঠপোষকতার জন্য অর্থের দরকার, তার জন্য আপনার ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট দরকার, বা প্যান ইন্ডিয়ান ট্যুরিস্ট। একটা উদাহরণ দিই, কর্ণসুবর্ণ যে জায়গাটা আছে, কর্ণসুবর্ণ একটা ফাঁকা জায়গা, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রাচীর দিয়ে রেখে দিয়েছে।
ওখানকার স্থানীয় মানুষদের যা রিপোর্ট আমাদের কাছে দিয়েছে যে গত বছর ওখানটায় শুধু কর্ণ সুবর্ণ দেখতে করে না 116 জন এসেছে। আচ্ছা। আমরা কিন্তু কেউ জানি না এটা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটার সংকেতটা কি, ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশনটা হচ্ছে চাহিদা আছে কিন্তু তাদের মধ্যে খিদেটা আছে। আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ মানে আমি যেটা বলতে চাইছি, আমরা যারা প্রাইভেট সেক্টর এই হসপিটালিটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগিয়ে এসেছি, মানে আপনাদের কাছে আমরা আগ্রহ করি কি আপনারাও যারা গভর্নমেন্টে আছেন, এইসব বাড়িতে আছে, যারা ইতিহাস চর্চা করেন বা গভর্নমেন্টের ট্যুরিজমের সঙ্গে যুক্ত, তারাও একটু আগে এগিয়ে আসুন। তাহলে এই প্রাইভেট গভর্নমেন্ট কোলাবোরেশনে আমাদের মুর্শিদাবাদ, আমাদের ভালোবাসার মুর্শিদাবাদ বা বহরমপুরকে আমরা আরো আলোকিত করতে পারি এবং আরো ফুটফল বাড়বে এখানে, এবং ফুটফল বাড়লে কাজকর্ম বাড়বে, ব্যবসা বাড়বে, হ্যাঁ অনেক কিছু বাড়বে, মানে অ্যান্সিলিয়ারি অনেক কিছু হবে। অবশ্যই আপনারা যে প্রস্তাবটা দিচ্ছেন, যে বিষয়টাকে কেন্দ্র করে, এটা তো আমাদের কাছে বড় প্রাপ্তি। এটা এমন নয় যে আপনারা ধন্য করছেন, কারণ মনে হয় এই যে কোলাবোরেশনটা, এই কোলাবোরেশনটার মধ্য দিয়ে যেটা এতদিন হয়নি, আমরা আক্ষেপ করছি না। এবং এই জিনিসগুলো করতে কোনো মুখ চাই, মুর্শিদাবাদের যারা প্রতিযোগী আসা মানুষ তাদের একজোট করা চাই, তাদের দাবি চাই ট্যুরিজমের কাছে যে হোয়াই নট মুর্শিদাবাদ, যেখান থেকে ভারতের সৃষ্টি হচ্ছে সেইটা নিয়ে কেন না। অবশ্যই এই জায়গাটায় আমি একটা কথা বলবো, আমি বিশেষ করে আমার থেকে ছোট যাদেরকেই দেখি, প্রত্যেকের কাছে না ইতিহাস মানে খুব বোরিং, ইতিহাস ভালো লাগে না পড়তে, পরীক্ষা দিতে যেতে ভালো লাগে না, তাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে। কিন্তু সেই জায়গা থেকেই আপনি বা আপনারা যে ইতিহাস উৎসবের আয়োজন করলেন, যেটা বহরমপুরের ওয়াইএমএ গ্রাউন্ডে এবার 4র্থ বর্ষে যেটা পদার্পণ করলো, আমি যখন আমার মার সাথে সেই ইতিহাস উৎসব দেখতে গেলাম, আমি কিন্তু দেখলাম ওখানে প্রচুর ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা রয়েছে। তাহলে তাদের মধ্যে আগ্রহটা তৈরি হলো কি করে? আর তাদেরকে ইনফ্যাক্ট তাদের মনের মধ্যে ইতিহাসের এই ভীতি বা এই বোরিং ব্যাপারটা তাদের মন থেকে দূর করার জন্য কি বলতে চাইবেন, কি করতে চাইবেন? প্রথম কথা হচ্ছে এই আজকের অনুষ্ঠানে আড্ডার মধ্যে একটা কথা বলতে চাই, সারা ভারতবর্ষকে এবং সারা পৃথিবীকে যদি শুনতে পায় আমার কথা বলছে, যে যারা এই কথাটা বলেছে এতদিন ধরে, হয়তো কথাটা মিথ্যা নয়, কিন্তু সেটা যে ছবি বদলে গেছে মুর্শিদাবাদ ইতিহাস, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবারের ইতিহাস যেরকম ফুটফল হয়েছিল, বড় বড় মেলার মতো ছেলে মেয়েদের, এটা সত্যি ঘটনা, এটা সত্যি। প্রশ্নটা হচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে আপনারাও জানেন, যে কোনো জায়গা আপনারা যে হোটেল ইন্ডাস্ট্রি করছেন বা যে কোনো যাই করি না কেন, প্রেজেন্টেশনটা একটা ফ্যাক্টর। আপনি যে এই যে হোটেল ইন্ডাস্ট্রির প্রেজেন্টেশন সাধারণ মানুষের কাছে যেভাবে প্রেজেন্ট করেন, পরিবেশন করেন, এটা তো একটা ফ্যাক্টর, এটা তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ইতিহাসটাকে না, এটা দুর্ভাগ্য, এটা আমার ছোট মুখে বড় কি বড় মুখে ছোট আমি জানি না। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, যে কথাটা বলেছেন প্রেজেন্টেশনটা, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল গায়ে হচ্ছে বা ভিক্টোরিয়া দেখতে এত মানুষ যাচ্ছে, সেটা তো পার্ট অফ হিস্ট্রি। তাহলে ওটা দেখতে যাচ্ছে, যখন বইয়ের পাতায় বা কোনো বক্তৃতার মধ্যে সাউন্ড এগুলো দিয়ে হচ্ছে, তখন বক্তৃতার মধ্যে রাখছে, তখন কিন্তু মানে একটা শ্রেণী কেন্দ্রিক আটকে রাখা হচ্ছে, একটা শ্রেণী ক্লাস ওরিয়েন্টেড। এটা কিন্তু একটা ক্লাস জনমুখী, মাস করতে হবে, পপুলারাইজ করতে হবে। ইতিহাস ইতিহাসটাকে মানে এত সিম্পলিফাই করতে হবে যাতে লোকের ইন্টারেস্ট আসে। আপনি বলুন না যে আলোকসজ্জায় ইতিহাস উৎসবে কি হয়েছে, আলোকসজ্জায় ইতিহাস পরিবেশন আর লাইটের মধ্যে দিয়ে রাখা হয়েছে, তা আপনি ইয়াং জেনারেশন অ্যাট্রাক্ট হবে না? আপনি দেখুন না, নিজেরা সুইচ অন অফ করে দেখতে পাচ্ছেন। এবং আজ এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দুই স্কিমে দেখছেন ভারতবর্ষের সাম্রাজ্যের মানচিত্র, গুপ্তটা কিরকম, মোগলটা কিরকম টিকছে, আর বাচ্চাগুলো তো ওখান দিয়ে যাচ্ছেন। তার থেকে আরো 2-4 ধাপ এগিয়ে এখন তো এআই এর সাম্রাজ্য। আপনি মাটির পুতুল, মৃৎশিল্প, মৃৎশিল্পে ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখা যাচ্ছে এবার স্পটলাইট দিয়ে নানা রকম। আমি সেটা বুঝতে পারছি, তারপরে এইগুলো যেগুলো করেছে যে মৃৎশিল্পে দেখানো, এগুলো কিন্তু আজকালকার যে যুগ যেটা পড়েছে বা যে জায়গায় চলে গেছে টেকনোলজি, এগুলো এখনো আমি বলবো এখনো কিন্তু যারা একদম ইয়াং জেনারেশন জেন জি তাদের বলে, তাদের কাছে খুব বোরিং। এখন হচ্ছে এআই এর জামানা, মানে এআই এর মাধ্যমে কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো, এই যে ছবি, কারণ দেখুন আপনি ইতিহাসটা যখন আমি কলেজে পড়ি, আমি সেটাই বলছি, আপনার কাছে স্কুলে পড়ি, কেউ কিন্তু মৃৎশিল্পে ওই স্পটলাইট দিয়ে সব পড়াবে না। ওখানে আপনাকে হয় একটা সেমিনার রাখবে, এবার সেমিনার রাখলে 1 ঘন্টা যদি একটা বক্তৃতা দেয়, সেই মৃৎশিল্পের ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, এখন তো এআই এর সময়, তো এখন দেখবেন এআই এর মাধ্যমে আপনি সিরাজউদ্দৌলাকে আমার সামনে দাঁড় করে দিতে পারছেন ওই ব্যাপারটা কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, মানে এই জিনিসগুলোর মাধ্যমে, মানে এখন যেগুলো খুব চলছে সারা পৃথিবী জুড়ে, সেটাই বলছি। আরেকটা জিনিস আপনাকে জনমুখী করতে গেলে, জনপ্রিয় করতে গেলে আরেকটা দিক আছে, এই জিনিসটা আপনার কাছে সহজলভ্য, তার জনপ্রিয়তা থাকবে। যেটা সহজলভ্য নয়, কোথাও পাওয়া যায় না,
আপনি আমাদের একটা দেখানো হয় 135 জন মনীষী পার্সোনালিটির ছবি, হুম হুম ডকুমেন্টারি ফিল্ম করে সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এটাই যখন আমি ইউটিউবে ছেড়ে দেবো, সেটা দেখবার জন্য ওখানে ভিড় করবে। হুম আমি তো ফ্র্যাঙ্কলি বলছি, কারণ সেই জায়গাটা থাকবে না। আমাকে যখন ইউটিউবে পেয়ে যাবো, তাহলে আমি কেন মিউজিয়াম দেখতে যাবো? হুম। কেন টাকা খরচ করে নিয়ে একদম। আমি এমন কিছু রাখবো নিজের ওখানটা, টাকা যেটা কোথাও পাওয়া যাবে না, বছরে একবারই ওখানেই দেখা যাবে। সেটা আচ্ছা, আমরা আড্ডা মারছিলাম তো এই ইতিহাস নিয়ে, ইতিহাসের সঙ্গে হোটেল ইন্ডাস্ট্রি ফ্লারি, সেখানে নানা রকম সিমেট্রি আছে, ডাচ হ্যাঁ, বিভিন্ন রকম ভীষণ। ব্রিটিশ ডাচেদের। তো আমরা এই যেটা মুর্শিদাবাদ বা বহরমপুরের কথা উঠলেই যে জিনিসটা সবার আগে চলে আসে, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের জন্য কি দায়ী, এই সম্বন্ধে নানা রকম কন্ট্রোভার্সি চলছে। আমরা এতদিন জেনে আসলাম যে পলাশির যুদ্ধের মেন কালপিট ছিলেন মির্জাফর। ওই জন্য ওনাকে বিশ্বাসঘাতক কাউকে বলতে গেলে আমরা মির্জাফরের উদাহরণটা আনতাম। এটা কি সত্যি? মানে এই নিয়ে আজকের দিনে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে। দেখুন, জগৎসিংহ আছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা এক কথায় সত্যি মিথ্যা তো এই ইতিহাস যেভাবে ব্যাখ্যা করা যাবে না এই স্বল্প আড্ডায়। তবে পক্ষে বিপক্ষে উভয় মতই ইতিহাসে আছে। মির্জাফর কেন করেছিলেন, মির্জাফরের কি ত্রুটি ছিল, বা সিরাজ কি পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি, এটা ইতিহাসের আলোতে বিচার করতে হবে। এই নিয়ে নানা তর্ক বিতর্ক কন্ট্রোভার্সি একই ইতিহাস চর্চা করছে। তো ওটা একটা ফ্যাক্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি যে বহরমপুর শহরের কথা বলছেন, আপনি দেখুন এই বহরমপুর শহরটা, এই শহরটা কিভাবে সৃষ্টি হলো, এটা কিন্তু ব্রিটিশদের তৈরি। এটা হ্যাঁ, বহরমপুর শহর। বহরমপুর টাউনটা কিন্তু ইন্টারেস্টিং। যে এই জায়গায় আমি আপনাকে একটু আটকাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় পোস্ট দেখি, জানি না ওগুলো ফ্যাক্ট চেক করা হয়েছে কিনা, বা আমি নিজেও হয়তো করিনি ফ্যাক্ট চেক। মানে বলা হয় যে এখন আমরা যে বহরমপুরে বাস করছি, বহরমপুরের যে ভৌগোলিক অবস্থান, এটা নাকি আগে এরকম ছিল না। গঙ্গার যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, মানে গঙ্গা তার গতিপথ চেঞ্জ করার ফলে এখনকার বহরমপুর তৈরি হয়েছে। আগে যেটা ছিল সেটা অন্য জায়গায় ব্রহ্মপুর ছিল, এরকম কিছু একটা আমরা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, দেখি। না বিষয়টা এই ব্যাপারটা আপনি যদি খুব ভালো, প্রশ্নটা খুব ভালো করেছেন। বহরমপুর শহরের বিস্তারটা পরবর্তীকালে হয়েছে। কাশিমবাজার কিন্তু স্বতন্ত্র আলাদা, আচ্ছা, ফয়জাবাদ আলাদা, আচ্ছা। খাগড়া আলাদা। এগুলো কিন্তু পরবর্তীতে বহরমপুর টাউনের সঙ্গে এক্সটেনশন হয়ে জুড়ে যায়। আচ্ছা। বহরমপুর শহর মানে এগুলো বহরমপুরের থেকে পুরনো, অনেক পুরনো। সয়দাবাদ, ফয়জাবাদ, কাশিমবাজার, কাশিমবাজার, কুমিরঘাটে মানে এদের অস্তিত্ব সেই নবাবের আমল থেকে তখন তার আগে থেকে। মানে এই খাগড়াই কাঁসা যেটা বলে, আপনাকে বলি, বা আমাদের খাগড়ায় যে একটা সমৃদ্ধ সোনার মার্কেট আছে, বলি। সেটা বলে বউবাজারের থেকেও পুরনো একদম, কলকাতা। একদম, একদম। আপনাকে বলি, হুম পলাশি অ্যাকচুয়ালি কি হয়েছিল, ইংরেজরা এখানটায় কাশিমবাজারে কুচি করে, হুম হুম, বাণিজ্য হুম, করছে, হুম, তারা ব্যবসা বাণিজ্য করে। হুম, ব্যবসা বাণিজ্য করতে করতে এইদিকে ফরাসিরা, তারপরে সয়দাবাদে আর্মেনিয়াম ডাচরা, আর কালিকাপুরে আর্মেনিয়ামরা হচ্ছে সয়দাবাদে, আর কালিকাপুরে ডাচরা। কালিকাপুর মানে স্টেশনের পাশে যে ডাচেদের সমাধি, ওটাকে কালিকাপুর বলা হয়। ওখানটা ওদের টাউন ছিল, কুঠি ছিল, বাণিজ্য করছে। চারটে শ্রেণী, ইউরোপিয়ান চারটে সম্প্রদায়, এরা কিন্তু বাণিজ্য করছে। এইবার তারপর নবাবী আমল যখন শুরু হলো, নবাবী আমলের সঙ্গে একটু ফিকশন শুরু হতে লাগলো ইংরেজ বাণিজ্য করছে। এরকম হলো, সিরাজ একবার কুঠি আক্রমণ করলো, কাশিমবাজারে বাণিজ্য করছে। মানে ব্রিটিশদের বাণিজ্য কুটিটা ছিল কাশিমবাজার। আচ্ছা। এই ফলে কি মানে হলো, সেই সময় বহরমপুর শহরের কোনো অস্তিত্ব না ছিল না। সেই সময় বহরমপুর এটা জলা জঙ্গল তখন। তখন একটা গন্ডগ্রাম বলতে আচ্ছা পারে, আচ্ছা ব্রহ্মপুর মৌজায়। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো অস্তিত্ব নেই কিন্তু, এই আচ্ছা। স্কয়ার ফুট কিছু নেই কিন্তু। আচ্ছা তখন কাশিমবাজার সমহিমায় বন্দর নগরী, আচ্ছা ওখান থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, বন্দরে যাতায়াত হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাণিজ্য হচ্ছে, তিল সোনা অনেক কিছু। মানে সেই সময় কলকাতারও সেরকম কোনো অস্তিত্ব নেই। না, কলকাতা সেই সময় না, ওই সময়টাই না, তখন মানে কাশিমবাজারের রমরমা বাজার। কাশিমবাজার রমরমা, কাশিমবাজার ছয়দাবাদ, এগুলো রমরম বাজার হচ্ছে। মানে যত সওদাগর, বিজনেস ক্লাস, একদম বা এই যে বাণিজ্য ইউরোপিয়ান বাজার শহর, পার্টি। একদম বাজার শহর। এবার এর ফলে ইউরোপিয়ানরা এখানে বাণিজ্য করছে খুব মন দিয়ে প্রাণ দিয়ে। এইবার কি হয়েছে দেখুন, ব্রিটিশদের যখন আক্রমণ করলো কুচিটাকে সিরাজ, তখন ব্রিটিশরা একটু চিন্তায় পড়ল যে ইংরেজদের হাতে, নবাবের হাত থেকে আমাকে স্বাধীনভাবে বাণিজ্য করতে হলে আমার আর্মস দরকার, একটা মিলিটারি মেশিনারি দরকার, প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। দিয়ে ওরা কি করলো, ওই পলাশির যুদ্ধ যখন হয়ে গেল, পলাশির যুদ্ধের পর বললেন না, এই নবাবকে তো বিশ্বাস করা যায় না। তখন ওরা কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেজা ফেলে পিটি করলো। মির্জাফরের কাছ থেকে 400 বিঘা জমি স্কোয়ার ফিট নিয়ে বললো যে আমরা এখানে একটা মিলিটারি ক্যান্টনমেন্ট করবো, সেনা ছাউনি। এবং সেটাও আমাদের স্কোয়ার ফিল্ডের চারপাশে ঘুরলেই বোঝা যায়। যেখানগুলো এখন বিভিন্ন রকমের ক্যান্টনমেন্ট ছিল, ক্যান্টনমেন্ট। ওখান থেকে সিপাহি বিদ্রোহের পরবর্তীকালে সূচনা হয়েছিল। এইবার কি বলুন তো, এবার প্রথমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকচ করে এই প্রস্তাবটাকে, প্রপোজালটাকে ডিনাই করে।
হুম, না, আমাদের টার্গেটটা হচ্ছে বাণিজ্য হুম, শাসন কার্য নয়। হুম, আমাদের ইংরেজদের হুম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কার্য করবে না, বাণিজ্য করবে। তো ঠিক আছে, এই করতে করতে ইংরেজদের সঙ্গে মির্জাফরের একটা রফা চলছে, হুম, যারা হুম। আলাপ আলোচনা চলছে, করতে করতে মানে তখন সিরাজ মসনদে নেই আর। তখন তো সিরাজকে মেরে দিয়েছে, ফরাসি যুদ্ধ শেষ। ফরাসি যুদ্ধ শেষ হয়ে গেছে, মির্জাফরকে বসিয়ে দিয়েছে। হুম। মানে মির্জাফরের তখন সহ মহিমায় ব্রিটিশরাই, না, মানে তখন এটা আমি শুনেছি যে মানে পুতুল নবাব করে মির্জাফরকে বসিয়েছে। যেহেতু সিরাজ আমাদের ব্রিটিশদের একটু চক্ষুশীল ছিল, ব্রিটিশদের দেখতে পারতো না, ওই জন্য ওদের উপর অনেক ট্যারিফ বসিয়ে দিয়েছিল, হ্যাঁ। এক্সট্রা ট্যারিফ, যেটা বাকি ইউরোপিয়ানদের জন্য বসায়নি। এবং তখনই যখন এই জগৎ শেঠ ফিনান্স করলেন এবং কলকাতার রাজা হ্যাঁ। নবকৃষ্ণ দেব, কৃষ্ণনগরের রাজা সবাই মিলে এই কনস্পিরেসিটা হলো, যুদ্ধ হলো, সিরাজ হারলেন। এইবার কি হলো, ইংরেজরা পুতুল নবাব হিসেবে হুম, মির্জাফরকে ইংরেজরা হুম, বসালেন। হুম, এবার ওখান থেকে অনেক কিছু রাজস্ব আদায় করতে লাগলেন, হুম, এটা করলেন, এটা 400 বিঘা জমির ব্যাপারটাকে হুম, করলেন, করার পর মির্জাফর কে লাগলো আপনার মীর কাসিম, মসনদে মীর কাসিম। এবং মীর কাসিম ছিল একটু স্বাধীন চেতা মানুষ। হুম, হুম, ওনার এসব পরাধীনতা ভালো লাগছে না, হুম, ওগুলি হেননে চলবো না, আমি আমার মতো চলবো, চ্যালেঞ্জ করতে লাগলো ইংরেজরা। এবার সেটা ইংরেজরা ভালো নয় না। এই করতে 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 বক্সারি যুদ্ধ, বক্সারের যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হলো। বক্সারের যুদ্ধে যদি মীর কাসিম জিতে যেত, তাহলে আবার ইতিহাসটা কোন দিকে বইতো সেটা তাহলে হয়তো আজ এই বহরমপুর শহরে তাহলে বসে গোল্ডেন লিডে আমরা বসে থাকতে পারতাম না, হয়তো কোন দিকে কোন ইতিহাস দিকে বইতো, যেতে চাইতো। আরেকটা ইতিহাস, আরেকটা ধারার প্রবর্তন হয়ে যাবে। এইবার কি হলো, বক্সারের যুদ্ধে যখন জিতল ইংরেজরা, তখন ইংরেজরা ডিসাইড করলো যে এই নবাবকে আর বিস্তার করা যাবে না। পলাশি যুদ্ধ হয়ে গেল, ওই জন্য ওরা বক্সারের যুদ্ধ হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ব্রিটিশ কলোনিটা তখন আমাদের বললো যে না, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো হ্যাঁ তোমরা ক্যান্টনমেন্ট করো, না আর্মি ক্যান্টনমেন্ট করো। ওই জন্য আমাদের এখন এই ব্যারাক স্কয়ারের চারধারে দেখি যেগুলো আমাদের জেলা শাসকের যে বাসস্থান, ওখানে হয়তো ওনারা থাকতেন তখন। 1765 থেকে 67 সালের মধ্যে তৈরি, 2 বছরের মধ্যে এই আচ্ছা। সমস্ত বিল্ডিং হলো। আচ্ছা, ঠিক আছে, ওইভাবে বহরমপুর শহরে গোড়াপত্তন হলো। আচ্ছা, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন হিসাবে কিন্তু হুম। এটা প্রশাসনিক হুম, হুম, শহর হিসাবে গোড়াপত্তন, এটা কিন্তু বাণিজ্যিক শহর হিসেবে নয়। কাশিমবাজার যেমন শ্রেণী চরিত্র বাণিজ্যিক, হুম। এটা কিন্তু তা না, এটা একটা মানে কাশিম বাজার থেকে কন্ট্রোল হতো বিজনেসটা এবং অ্যাডমিনিস্ট্রেশনের গোড়াপত্তন এলো বহরমপুর দিয়ে। এখানটা হবে। এইবার তার কিছুদিন পরে মুর্শিদাবাদ থেকে রাজধানী কলকাতা ট্রান্সফার। শিফট করো, মানে সেরকম ভাবে দেখতে গেলে মানে ব্রিটিশ শাসনের এই 300 বছরের ব্রিটিশ শাসন বা অত্যাচার যাই বলুন, তার গোড়াপত্তন কিন্তু এই মুর্শিদাবাদ থেকে, এবং একদম। তাদের ফার্স্ট ব্রিটিশ কলোনি হচ্ছে বহরমপুর। এবং এই যে বিরাট ইতিহাস, এই যে ইতিহাস, সেটা ইতিহাস বেদনাদায়ক বা সুখকর, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। সেইটাকে আমি বলছি এই প্রজেকশন, সেই এই সেই যে ইউরোপিয়ান এসেন্সটা, আমরা যে কলকাতা তিলোত্তমা, কলকাতা 300 বছর হলো না মাতামাতি করি, সেই জিনিস কিন্তু কোনোদিন বহরমপুরকে নিয়ে হয় না। এবং বহরমপুর কিন্তু এই সময় এই সব প্রোগ্রামগুলোকে হোস্ট করার জন্য রেডি। এই গোল্ডেন রিট্রিটের মতো হোটেল সবাই আছে। হ্যাঁ, যারা অনেক বড়, যারা গেস্ট যারা আসবে সব নিয়ে আলোচনা করতে গেলে, বা হিস্টোরিয়ান বিদেশি স্বদেশি এলে, তাদের তো একটা হসপিটালিটির ব্যবস্থা থাকে। সেদিক দিয়ে কিন্তু বহরমপুর গত 4 বছর আগেও কিন্তু এতটা রেডি ছিল না। এই 4 বছরে বহরমপুরের যেরকম কসমোপলিটন একটা কালচার আসছে, মলস, হোটেলস, ভালো স্কুল, একটু লাইফস্টাইলের উন্নতি, তার সঙ্গে আটপৌরে ভাব, সব মিলিয়ে বহরমপুর যেন একটা ওই কলকাতারই, পুরনো উত্তর কলকাতার রেপ্লিকা, সবকিছুই আছে এখানে। কিন্তু সেক্ষেত্রে আমরা ট্যুরিজমটাকে আর একটু আগে বাড়াতে হবে, যাতে আপনাকে বললাম না, ফরাসি, ডাচ, আর্মেনিয়ান বা ব্রিটিশ, তারা না অনেকেই তাদের পূর্বপুরুষের খোঁজ মানে স্মৃতি স্পর্শ করতে, ওদের মধ্যে ইউরোপিয়ানদের মধ্যে এই ফিলিংসটা খুব বেশি। মানে ওরা অতীতকে খুব ভালো মতো ছুতে চায়, আঁকড়ে ধরতে চায়, ওটাকে প্রিজার্ভ করতে চায়, ভাবতে চায়। আমরা যেমন অনেকে বলে না বাঙালি ইতিহাসে, ওরা কিন্তু তা না। ইউরোপিয়ানরা অনেকেই কিন্তু আসে, ডাচের মাঝখানে হাজারদুয়ারি বিল্ডিং, মানে যেটুকুনি আসে সেটা কিন্তু খুব সামান্য, আরো বাড়তে পারে। যেটুকুনি আসে, আপনি যখন আপনি ডেটা যদি দেখেন না ইন্ডিয়ান ট্যুরিজমে, যেটুকুনি আসে সেইটুকুনি খুবই সামান্য। মানে ভারতে যে বিদেশি টুরিস্টের যেটা আগমন ঘটে প্রতি বছর, এবং পরিসংখ্যান বলছে বেঙ্গলের ট্যুরিজম বাড়ছে, মানে প্যান ইন্ডিয়াতে বেঙ্গলের ট্যুরিজমের রূপটা করছে ইউরোপিয়ান ট্যুরিজম। সেক্ষেত্রে আবার তার তো ভাগ আছে বিভিন্ন জেলায়, সেক্ষেত্রে কিন্তু বহরমপুর এখন অনেকটাই পেছনে। তবে সম্ভাবনা আছে, এটা এটা বেরোনোর সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। কারণ আমি লাস্টে হাজারদুয়ারি যিনি বানিয়েছিলেন, তো তার পরবর্তী প্রজন্মের মানুষ, এটাও একটা ঘটনা। আমরা সবাই যারা নর্মাল টুরিস্ট যারা হাজারদুয়ারি মানে সিরাজউদ্দৌলার বাড়ি, তা তো নয়। সিরাজউদ্দৌলা কোনদিন ওখানে থাকতেন না, আমার বাড়িও ছিল না, পরে মিউজিয়াম হয়েছে। 1757
আর হুম। হাজারদুয়ারিটা তৈরি হয়েছে 1800। এই যে আড্ডার সঙ্গে যেটা বলছিলাম, আমরা এখন গোল্ডেন রিট্রিটে বসে আড্ডা মারছি, এবং আড্ডার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আড্ডা, মানে একটু মুখ না চললে বাঙালির আড্ডা আজকে হয় না, আজকে বিভিন্ন আড্ডাটা রকমের স্ন্যাক্স। তো আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আড্ডার আবহটাকে আরো জমিয়ে তোলার জন্য, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি স্ন্যাক্স এসে গেছে, কিন্তু ওটা আড্ডার মধ্যে এসে না পড়লে কিন্তু একটু তাড়াতাড়ি করে। না, আমি বলছি আড্ডাটা কি আপনার মনে হচ্ছে যে আজকের আড্ডাটা ইতিহাসের আড্ডা হয়ে এটা উঠেছে? আমরা বলবো না, এটা আমাদের দর্শকরা বলবে। বাট এটা তো আড্ডার চরিত্র, বাঙালির আড্ডা মানে সেখানে যেমন শিক্ষারও একটা ব্যাপার থাকবে, নতুন কিছুকে জানার আগ্রহ থাকবে, অনেক রাস্তা বেরোবে, অনেক কিছু করার এগিয়ে যাওয়ার একটা উদ্বেগ আমরা পাবো, প্লাস তার সঙ্গে খাওয়া দাওয়া। আমরা যখন গোল্ডেন রিট্রিটে আছি, আপনি গোল্ডেন রিট্রিট যাকে জানেন, গোল্ডেন রিট্রিটে নানান রকম দেশি এবং বিদেশি খাবারের সম্ভার নিয়ে সবসময় প্রস্তুত, এই জন্য ফরেনারদেরও খুব ফেভারিট জায়গা এটা। এবং দেশীয় যারা আহ, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, তো খেতে খেতে আড্ডা হোক। একদম। আমি এই আড্ডার মাঝে আপনাকে আর একটাও প্রশ্ন করি। সৈকতবাবু জানবেন যে আমাদের জেলার সঙ্গে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে, সেটা মহারাজা হোক মহারানী হোক। আমি কিছু মহারানীদের কথা বলি যাদেরকে হয়তো বহরমপুরবাসী পার্টিকুলার চেনে, কিন্তু সারা বিশ্বে বা পশ্চিমবঙ্গে বাইরে, হুম, মানে মুর্শিদাবাদের বাইরে কেউ চেনেন না। যেমন মহারানী কাশীশ্বরী, স্বর্ণময়ী, নিরুপমা দেবী। তো মনে হয় কি যে এই মুর্শিদাবাদের এই নারীরা একটু যেন কোথাও পিছিয়ে গেছে। এরপরে কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন এই হ্যাঁ, রিলেটেড আসবে। এই ব্যাপারে কিন্তু আমি ওনার সঙ্গে একদম একমত। মানে আমি তো বহরমপুরের মানুষ নই, না মুর্শিদাবাদের মানুষ, আমি কলকাতার মানুষ। আমি কিন্তু উনি যার নাম বলেন মহারানী কাশেশ্বরী বা স্বর্ণময়ী, আমি এনেছি জানতাম স্বর্ণময়ী মানে শুধুই একটা জায়গার নাম এবং সেখানে একটি বাজার আছে, কিন্তু যে স্বর্ণময়ীর বাজারের যে স্বর্ণময়ী নামটার পেছনে ইতিহাস আছে, এইগুলো কিন্তু এখনো যারা মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা বা এখানে যারা থাকেন তারাই জানে। এটা ওয়েস্ট বেঙ্গল তো, ভারত তো ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারাও জানে। কাশেশ্বরী মানে আমরা জানি একটা স্কুল আছে, কিন্তু এই কাশেশ্বরী যে মহারানী ছিলেন এবং ওনারও সমাজে নানা রকম অবদান আছে, সেই সম্বন্ধে কিন্তু ইতিহাস ফ্লারিশ না, নয়। কথাটা একেবারে সত্যি, হুম, অনেকটাই সত্যি। হুম, ছবি হয়তো কিছু কিছু ক্ষেত্রে বদলাচ্ছে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন হুম, জায়গায়, হুম, কিন্তু কথাটা সত্যি। আমি স্বর্ণময়ীর কথা যদি প্রথমে বলতে হয়, তার কন্ট্রিবিউশনকে যদি আমরা ব্যাখ্যা করি হয়তো এই সময়ের মধ্যে সম্ভব না। সারা বঙ্গদেশে কেন, ভারতবর্ষের কোনো একটা হুম, প্রভিন্স থেকে, হুম, কোনো এলাকা থেকে একটা হুম, নারী হুম, মহারানী হিসাবে, হুম, হুম, আপনি যদি তার শিক্ষা খাতে, হুম, এডুকেশন পারপাসে তার যদি কন্ট্রিবিউশনটা হুম। দেখেন। আচ্ছা, আমরা কিন্তু হ্যাঁ, আড্ডার মাঝে এগুলো মিস করছি, ম্যাডাম আপনি নিন। হ্যাঁ, স্যার আপনার, আমরা খেতে খেতে কথা হ্যাঁ, বলি। খেতে খেতে কথা বলি। হুম, হুম, অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তাই হোক, যতটুকু পারছি। হুম, 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 এবার বিষয়টা হচ্ছে শিক্ষা খাতে হুম, হুম, তার যে কন্ট্রিবিউশন, হুম, হুম, সেই কন্ট্রিবিউশনটা যে কোন লেভেলে, মানে ওই সময় কি ছিল, হুম, সেই সমাজ ব্যবস্থাটা কি ছিল, মানুষ খুব হুম, কনজারভেটিভ, রক্ষণশীল। হুম, হুম, সেই সময় একটা রানী যখন ক্ষমতা পাচ্ছেন হুম, হাতে, তিনি তার অর্থটাকে কোন কাজে ব্যয় করবেন, বেশিরভাগটাই করবেন তার ধর্মের হুম, কাজে। হুম। আমি আমি সেটাই বলছি, তিনি বাই না করে প্রফেশন যেহেতু আপনি একটা হিস্টোরিয়ান, আপনি জানেন, কিন্তু হোয়াট অ্যাবাউট সাধারণ মানুষ, হোয়াট অ্যাবাউট যে ফরেনারটা এখন সুইজারল্যান্ডে বসে আছে, সে কি জানে কাশেশ্বরী সম্বন্ধে? বা ইংল্যান্ডের রাস্তায় যে বাকিংহাম প্যালেসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সে কি কাশেশ্বরী সম্বন্ধে জানে? সে হয়তো রানী রাসমণি দাসী সম্বন্ধে জানে, জানাটা সত্যি উচিত, কিন্তু কাশেশ্বরী সম্বন্ধে জানে না। এগুলো জানাটা দরকার। সেই জায়গাগুলো আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি। ইনফ্যাক্ট এখানে যে দুটি স্কুল রয়েছে, বোরাবাজার শিল্প মন্দির এবং বহরমপুরের খাগড়ার মহাকালী পাঠশালা, এই দুটো স্কুল তৈরি হওয়ার পেছনেও কিন্তু একটা গল্প আছে। এগুলো শুধু যে মেয়েদের শিক্ষাদানের জন্য সেটা কিন্তু নয়, সম্ভবত কিছু একটা অন্য গল্প আছে যেটা আপনি আরো ভালো বলতে পারবেন। এখানে যতগুলো স্কুল বা কলেজ অতীতে তৈরি হয়েছে, তাদের পিছনে বহু নারীদের অবদান আছে। যেমন পুষ্পময়ী বসু, যেমন সুষমা সেন, যেমন শিল্পমন্দিরে সুষমা সেনের পুষ্পময়ী বসু বা নিরুপমা দেবী, এদের কিন্তু একটা বিশাল অবদান আছে। দেখুন, দুর্ভাগ্যটা কি বলুন তো, একটা বাঙালি জাতির যে বঙ্কিমচন্দ্র আখ্যে যে মানে ইতিহাস বিমুখ জাতি, হুম, হুম, অতীত বিমুখ জাতি, হুম, এই জায়গাটা তো আছে, এই ডিএনএটা তো আমাদের আছে। হুম, তবে আমরা যেটা চেষ্টা করতে পারি, যে ছবিটাকে কিছুটা বদলাতে পারি, হুম, হুম, এবং সেই লক্ষ্যেই তো আমাদের আড্ডাটাও তো সেই হুম, লক্ষ্যে। কিন্তু আমি কি জানেন বলুন তো, এই যে আপনাকে কন্ট্রাডিক্ট করছি, আমি আবার বাঙালির বদনাম একদম সহ্য করতে পারি না। না, এটা বাঙালি হ্যাঁ, বদনাম না, এবং আমাদের। এই যে অতীত বিস্মৃত জাত বলছেন, এই অতীত বিস্মৃত জাতের একটা একদম রিসেন্ট আমি বলছি আপনাকে,
আমি বঙ্কিমবাবুকে ছোট করার দৃষ্টতা আমার মধ্যে নেই, ওনার কাছে আমি মানে অনুবীক্ষণ যন্ত্র আপনাকে দেখা যাবে না ওনার সামনে। বাট এই যে সুভাষ বাবুর যে ইতিহাসটা, এটাকেও কিন্তু হাত ধরে টেনে নিল দুটো বঙ্গ সন্তান। একজন যদিও বঙ্গের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, অনুজ ধর আর চন্দ্রচূড় সিং। অনুজ ধর কিন্তু বাঙালি ধর না, পাঞ্জাবি ধর, কিন্তু এই বাংলাকে ভালোবেসে ফেলেছে, এবং চন্দ্রচূড় সিং। তো বাঙালি যে একদমই ইতিহাস বিমুখ তা বলা যায় না, বাট প্রবণতাটা বেশি, এটা বলতে পারে। না, ব্যাপারটা কি একটা কথা বলে না যে আমরা হুম যে ব্রিটিশরা একটা পাখি মারলে তার হুম রেকর্ডটাকে, সেটা বলতে পারেন। তো আমাদের না, আমাদের ছবি তো বদলাচ্ছে। হুম মুর্শিদাবাদের ছবিটা কিন্তু হুম দেখে, হুম মুর্শিদাবাদে আজ থেকে 10 বছর আগে যে ছবি ছিল, হুম ইতিহাস চর্চা, হুম ইতিহাস নিয়ে ভাবনা, হুম ইতিহাসকে এবার টুরিজমে রূপ দেওয়া, এবার 5-6 বছর আগের বহরমপুর আর এখনকার বহরমপুর আকাশ পাতাল, আকাশ পাতাল। সম্ভাবনা বিপুল আছে, আপনাকে হুম বলছি বিপুল হুম সম্ভাবনা আছে। মানে ইনফ্রাস্ট্রাকচার, মানে আপনাদের এখানে। মতো হুম উদ্যোগী মানুষরা, হুম উৎসাহী মানুষরা যদি এগিয়ে আসে, হুম এইভাবে যে একটা হোটেল ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসে, হুম না, এখানে যারা যারা লোকাল অন্টারপ্রেনিয়ার যারা আছেন, যেমন আমাদের যিনি ডিরেক্টর, আমাদের এই এই প্রতিষ্ঠানের যিনি রূপকার, মিস্টার হিমাদ্রি দাস, ওনার হিরোর যেটা প্যান ইন্ডিয়ার যে অটোমোবাইলের ব্যবসা, সেটাকেও তিনি এখানে এনেছেন মুর্শিদাবাদ বহরমপুরের বুকে। প্লাস এই হোটেল ইন্ডাস্ট্রি, এতে তো কর্মসংস্থান হচ্ছে, মানুষের লোকাল মানুষেরা চাকরি পাচ্ছে, প্লাস জেনার লেবুর জন্য আজকে ধরুন এই এই বহরমপুরের এই যেটা একসময় আপনার এই মুর্শিদাবাদ বহরমপুর বাংলা বিহার উড়িষ্যাকে রুল করতো, এখন সেই এই মুর্শিদাবাদেরই একটি ব্র্যান্ড বা বহরমপুরের গোল্ডেন রিট্রিট জয়ধ্বজা পুরীতে, তো সেই রুলই তো হচ্ছে না। অবশ্যই আমরা সেটা একটা আমাদের মুর্শিদাবাদের গর্বের জায়গা। কথা বলছিলাম, গল্প করছিলাম যে মুর্শিদাবাদ একটা এবছর আমাদের একটা বই বেরিয়েছে, মুর্শিদাবাদ অনুসন্ধান করে, হুম তাতে করে মুর্শিদাবাদের ব্যবসা ও ব্যবসায়ী, হুম হুম একটা একটা আর্টিকেল, আচ্ছা, বিরাট বড় আর্টিকেল আছে, হ্যাঁ, এটা বণিকদেরই জায়গা ছিল। ব্যবসা ও ব্যবসায়ী, তার মানে শুরু হয়েছে আজ থেকে 1400 বছর আগে, সেইটা দেখানো হয়েছে। হুম পরপর ক্রোনোলজিক্যালি বর্তমান সময়ের যে ব্যবসা প্রায় অনেকটাই, হুম তার মানে কি এই যে ব্যবসার যে ইতিহাস, এটাও তো গুরুত্বপূর্ণ হ্যাঁ, এটা ইতিহাস। কারণ প্র্যাকটিক্যালি আমি মানবিক মিডিয়া ইতিহাস। দেখেছি, এই যে আমাদের যে কাস্টিং সিস্টেমটা ছিল বাঙালি সমাজে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বৈশ্য যারা ছিলেন, যাদের টাইটেল হচ্ছে দত্ত, দে, নন্দী, বড়াল, দাস, সেন, এদের কিন্তু খুব বাস বা প্রচুর খাগড়ায় দেখেছি, যারা প্রচুর পুরনো ফ্যামিলি আছে। মানে আমরা কলকাতায় বসে জানতাম আদি সপ্তগ্রাম ছিল হচ্ছে এই বণিকদের মেইন জায়গা, কিন্তু পরে আবার জানতে পারলাম যে ব্রিটিশ আমলের ব্যবসাটা, মানে তারপরে ওই চাঁদ সদাগরের পরে ব্রিটিশ আমলের ব্যবসাটা কিন্তু এই বহরমপুর থেকেই কন্ট্রোল হতো, এবং সোনার যে কারিগর যারা বা সোনার যে ব্যবসা, সেটা কিন্তু এখান থেকেই ফ্লারিশ হয়ে তারপর কলকাতায় বউবাজারে গেছে। একদম। আমরা তো আড্ডার প্রায় শেষ পর্যায়ে একদম পৌঁছে একদম গেছি। একদম মানে অনেক কিছু আজকের এই জানা আড্ডা, গেল আজকে আড্ডার মধ্যে, হ্যাঁ, ইতিহাস আমরা চর্চা। কিন্তু আমরা এখানে শ্রোতারা বা দর্শক যারা রয়েছেন, হুম তারাও হুম কিন্তু সমৃদ্ধ হলো হুম হুম মুর্শিদাবাদের ইতিহাস হুম সম্পর্কে। আমরা রয়েছি গোল্ডেন রিট্রিটের লাইব্রেরিতে। গোল্ডেন রিট্রিট কোথায় এটা আর জেলাবাসীকে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই, তবুও জানাই, এটা জানানোটা আমার কর্তব্য। বহরমপুরের শিল্প তালুকে বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিটের লাইব্রেরিতে আজকে সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিং এ আড্ডার রবিবারে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বহরমপুরের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়ামের কিউরেটর এবং মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের অন্যতম উদ্যোক্তা অরিন্দম রায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ জেনারেল ম্যানেজার সৈকত বড়াল। আমরা আড্ডা আজকে এখানেই শেষ করব, তবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম যেহেতু উঠলই, একদম ছোট্ট করে আমি জেনে নেব, বহরমপুরে কিন্তু বহরমপুর বা মুর্শিদাবাদে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামে ইনফ্যাক্ট একটা রাস্তাও নেই। তো উনি কি বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছেন বলে মনে করেন? এই প্রশ্নটা সারা বাংলার প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখছি। রাখালদাস বন্দ্যোপাধ্যায় নিজ ভূমে পরে বসে মুর্শিদাবাদে। হ্যাঁ, আমরা এটা কিন্তু সরাসরি বলতে চাই, 2016 সাল অব্দি কথাটা হচ্ছে করতেছিল। হুম 2016 সালের পর থেকে কিন্তু ছবি বদলাচ্ছে, হুম হুম কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি কি কাজ হয়েছে এই জেলায় বসে, সেটা কিন্তু একটা, তার জন্য অন্তত পক্ষে একটা 30 পাতার একটা লেখা লেখা হবে। আচ্ছা এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নামে মিউজিয়াম, ভূমিপুত্র। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নামে মিউজিয়াম সারা বাংলায়, বহরমপুর শহরে হয়েছে 2020 সালে 1 অক্টোবর। রাখালদাস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে মহেঞ্জোদারো আবিষ্কার, তার 2022, মানে স্বাধীনতা সংগ্রামীদের মতো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাঙালিদের একটা গর্বের জায়গা। উনি একজন আর্কিওলজিস্ট। হ্যাঁ, সেটাই বলছি, বাঙালিদের আরেকটা গর্বের জায়গা। এবং 1922 সালে তিনি মহেঞ্জোদারো আবিষ্কার করলেন। মহেঞ্জোদারো 2022 সালে, 23 সালে ওনার কত বছর, আচ্ছা। কিন্তু বিশ্বাস করুন, এটা আপনাকে বলছি, সারা বাংলা ভুলে যেতে পারে, ভারত ভুলে যেতে পারে, মুর্শিদাবাদ কিন্তু ভুলে, হুম হুম 100 বর্ষ উদযাপন ওই মহেঞ্জোদারো আবিষ্কারের
বর্ষব্যাপী মুর্শিদাবাদে আমরা করেছি। আচ্ছা শতাধিক স্কুল কলেজকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাঁধানো ছবি দিয়েছি, আচ্ছা। তার আনুষ্ঠানিক হুম। উদযাপন করেছি, এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় তখনও বেশ কোভিড এর একটা আবহ ছিল ওই সময়টা। ওই সময় তার সত্ত্বেও কিন্তু আমরা করেছি। এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাতি হুম 75 ইয়ার হুম। কলকাতা থেকে, তাকে কিন্তু সরাসরি আমরা মিউজিয়ামে নিয়েছি। আচ্ছা তাকে ভালো, কিন্তু খুব ভালো বাংলা প্রয়াস ছিল। খুঁজে পাইনি, এটা কিন্তু একটা দুঃখের কথা। বাংলা খুঁজে পাইনি, ভালো, ভারত খুঁজে পাইনি, আমরা কিন্তু খুঁজে বার ভালো করি। প্রয়াস ছিল। এটা যেমন হয়নি আমরা বলবো, অনেক কিছু আক্ষেপ করবো, হুম। যেটা হয়েছে সেটাকেও কিন্তু আমাদের বলতে ঠিক হবে। কথা ঠিক কথা। যেমন আড্ডার যেটা নিয়ম, যে আড্ডা নিজেই শুরু হয়, নিজেই বেড়ে ওঠে এবং সমাপ্ত হয়ে যায়, তো সেই রেসেতেই আজকের আড্ডা সমাপ্ত। বাট স্যারের সঙ্গে আমরা আবার বসবো আড্ডা মারতে এরকম কোন একটা রোববারে, এরকম আমি কোনো বসন্তের একটা- পরিবেশে, সেখানে হয়তো আরো কোনো গুণীজন থাকবেন, তো এর মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে আমরা আমরা নিমন্ত্রণ করছি যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হুম, মিউজিয়াম হুম। আমাদের পঞ্চানন যেটা হুম, আছে, হুম, আপনি হুম। ভিজিট সে করুন। তো সৌভাগ্য, যারা সেটা বাংলার মানুষ আসুন, আপনারা আসুন, ভিজিট করে হুম। আপনাদেরকে আমরা চাইছি যে পাশে থাকুন। এটা আমাদের সকলের মিউজিয়াম, হুম, হুম। আমরা যদি হাতে হাত লাগে মিউজিয়াম আরো মানে সমৃদ্ধ শুধু হবে। আপনারা সমগ্র বহরমপুরবাসীকে, এখানে আরো যারা অন্টারপ্রেনিউর আছেন, যারা সেই উচ্চতায় পৌঁছেছেন যে এরকম একটা সাধু কাজকে সাপোর্ট করা যায়, তাদেরকে আমি সবাইকে অনুরোধ করবো যে এই অনুষ্ঠান যদি তারা দেখেন এবং সাপোর্ট করুন, বহরমপুরের ইতিহাসকে সাপোর্ট করুন, বহরমপুরের ট্যুরিজমকে সাপোর্ট করুন। এটা আখেরে জেলার ভালো। আর আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে শেষ করবো, এটা নিয়ে আমি জানি সময় একেবারে শেষ হয়ে গেছে। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব, যেটা নিয়ে আমাদের স্বপ্ন, শুধু একটা 7 দিনের উৎসব নয়, এটা আগামী স্বপ্ন আমাদের। আমরা চাই আগামী দিনে এটা আন্তর্জাতিক করে তোলা, বিশ্বের দরবারে পৌঁছানো। এই ক্ষেত্রে আমাদের কিন্তু সবাই মিলে আমরা যেন একদম। সহযোগিতা পাই, এটা নিশ্চয়ই যাতে হবে, আমাদের ট্যুরিজমটা প্রমোট করতে পারি নিশ্চয়ই। এই জেলায়। একদমই। আড্ডার রবিবারে আজকে আমরা ছিলাম বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিটের লাইব্রেরিতে। আজকে এই যে আড্ডাতে আমরা ছিলাম, আড্ডা তো জমে উঠেছিল, তারপর আড্ডা শেষও হচ্ছে। পরিশেষে যেহেতু ইতিহাস নিয়ে আড্ডা, আমি একটাই কথা বলবো নতুন প্রজন্মকে বিশেষ করে, কোনো জিনিস সম্পর্কে তোমাদের যদি জানার ইচ্ছে থাকে না, তবে দেখবে সেই বিষয়টাকে, সেই জিনিসটাকে তুমি আপনি ভালোবাসতে শুরু করেছো। ইতিহাসও সেরকমই একটা বিষয়। তুমি একটু যদি নিজের মধ্যে ইন্টারেস্টটা তৈরি করার চেষ্টা করো, তবে তোমারও ভালো লাগবে। সবসময় টিভির এইরকম রবিবারের আড্ডা প্রত্যেক সপ্তাহে রবিবারে তো চলবেই। এইরকম সব অনুষ্ঠান এবং সমস্ত খবরের লাইভ আপডেটের জন্য দেখতে থাকুন সবসময় টিভি। চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ, ইউটিউবে। আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী। নমস্কার। এক মিনিট, হ্যাঁ উপহারটা দিন, লাইভে আছে। হ্যাঁ, আড্ডা চলতে চলতে আরেকটা, এই আড্ডার একটা অঙ্গ আছে। আড্ডার যে অঙ্গ, সেটা হচ্ছে আড্ডায় কিন্তু উপহার হয়। এই জন্য আমাদের আড্ডায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা ছোট্ট উপহার গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে। মানে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আমাদের অনেক কিছু আজকে প্রাপ্তি হলো, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে গেলাম। কারণ হোটেল ইন্ডাস্ট্রি থেকে এইভাবে ইতিহাসকে, হেরিটেজকে প্রমোট করা, এই প্রয়াসটা কিন্তু আমাদের বিরাট ইন্সপায়ার। প্লেজার প্লেজার